এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে এসএসসি পরীক্ষার সাজেশন হিসেবে ইংরেজি প্রথম পত্রের উপর 100 নম্বরের পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট। আশা করি এই মডেল টেস্টটি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে তোমাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি এই মুহূর্তে তোমার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটাও তুমি যাচাই করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। রিডিং টেস্ট 50 মার্কস। প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন 1 এবং 2 অ্যান্সার করতে হবে। প্যাসেজটি এখন তোমাদের অর্থসহ পরে শোনানো হবে। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। প্রতি বছর দিনটি পালন করা হয় ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ গ্রেট ইনথিউজিয়াজম অ্যান্ড ফার্ভার, ঐকান্তিকতার সাথে, উৎসাহ উদ্দীপনার সাথে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে। এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা এই দিন বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট। 31টি গান স্যালুটের মাধ্যমে দিনটির উদযাপন শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রেটস অ্যাট দ্য ন্যাশনাল মৌসুলিয়াম অ্যাট সাভার। খুব সকালবেলা প্রত্যুষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে। Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions and freedom fighters pay homage to the martyrs. তারপর অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো, কূটনৈতিক বৃন্দ এবং সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা সম্মান জানিয়ে থাকে শহীদদের উদ্দেশ্যে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, অলসো গো দেয়ার, সেখানে যায়, উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, র্যালি এবং মিছিলের মাধ্যমে। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সারাদিনব্যাপী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালে যে বীরত্বপূর্ণ বিসর্জন দিয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেটাকে হাইলাইট করে, সেটাকে গুরুত্ব দিয়ে। দি কান্ট্রি অলসো উইটনেসেস, রাষ্ট্র এটাও প্রত্যক্ষ করে থাকে, এ স্পেকটেকুলার প্যারেড, একটি দর্শনীয় প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। জাতীয় সংসদের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ড, পুলিশ, আনসার এবং বিডিপি তারা প্যারেড করে থাকে, জাতি সেটা প্রত্যক্ষ করে থাকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স। হাজার হাজার দর্শককে বিনোদন দেওয়ার জন্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস এবং গার্ল গাইডস তারা বিভিন্ন ডিসপ্লেতে অংশ নিয়ে থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ প্রোগ্রাম আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, খেলাধুলার বিভিন্ন আয়োজন আর অলসো অর্গানাইজড, সেগুলো আয়োজন করা হয় অন দ্য ডে, এই দিন। ইনক্লুডিং দি এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, তার মধ্যে রয়েছে বুড়িগঙ্গা নদীতে সেই উত্তেজনাকর নৌকাবাইচ খেলা। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় অর্থাৎ রাতের বেলা, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড, সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো আলোকিত করা হয় উইথ কালারফুল লাইটস, রঙিন লাইট দিয়ে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য যে সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কালচারাল ফাংশন আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। অনুরূপ অনুষ্ঠান দেশের অন্যান্য স্থানেও আয়োজন করা হয়ে থাকে। এটা নেওয়া হয়েছে ইউনিট 3 লেসন 5B থেকে। এই প্যাসেজের উপর ভিত্তি করে এখন আমরা 7টি এমসিকিউ সমাধান করব। হামিজ, হামিজ মানে হলো শ্রদ্ধা, সম্মান, সঠিক উত্তর হবে রিভারেন্স।
হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনথিউজিয়াজম? ইনথিউজিয়াজমের সাথে নিচের কোনটির সাদৃশ্যতা রয়েছে, কাছাকাছি অর্থ রয়েছে? সঠিক উত্তর হবে ইন্টেন্টনেস। হু প্লেস ফ্লোরাল রেটস ফার্স্ট অ্যাট ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার? কে প্রথম পুষ্পস্তবক দিয়ে থাকে? প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার তারা দিয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর হবে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। এখানে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, দা উভয় অংশ হবে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 4। অ্যান্ডের আগে পরে যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে ভিন্ন ভিন্নভাবে আর্টিকেল ব্যবহার করতে হবে, একই ব্যক্তি হলে একবার আর্টিকেল ব্যবহার করতে হয়। ওয়াই ডু দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস? কেন আমাদের দেশের মানুষ বিভিন্ন ডিসপ্লেতে অংশ নিয়ে থাকে? শহীদদেরকে সম্মান প্রদর্শন করার জন্য, টু পে হামিজ টু দ্য মার্টার্স। সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো কী করা হয়? আলোকিত করা হয়। ব্রাইটেন্ড হবে সঠিক উত্তর। 26শে মার্চ আয়োজন করা হয়ে থাকে বেফিটিং ম্যানার, উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য কী? টু শো হাউ আওয়ার মার্টার ডে, এটা মূলত ইন্ডিপেন্ডেন্স ডে, সুতরাং এটা তো হবে না। টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের যে সেলিব্রেশন সেটাকে হাইলাইট করার জন্য, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য। এটাই হবে সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ওয়াই ডু অল পিপুল গো টু ন্যাশনাল মেমোরিয়াল? কেন সকল মানুষ জাতীয় স্মৃতিসৌধে যায়? অন 26 মার্চ পিপুল অফ অল ক্লাসেস গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার টু পে হামিজ টু দ্য মার্টার্স অফ লিবারেশন ওয়ার ইন 1971। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য 26শে মার্চ সব ধরনের মানুষ ন্যাশনাল মিউজিয়াম অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে যায়। এটাই মূল উত্তর, সাথে এটা যুক্ত করলে আরও ভালো হয়। দে অলসো রিমেম্বার দ্য গ্রেট স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। তারা আরও স্মরণ করে সেই গ্রেট স্ট্রাগল, মহান যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে স্যাক্রিফাইস, সেটাকে তারা যে জীবন বিসর্জন দিয়েছিল সেটাকে। হু ফট ফর আওয়ার লিবারেশন? আমাদের স্বাধীনতার জন্য কারা লড়াই করেছিল? আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল সর্বস্তরের মানুষ। পিপল অফ অল ক্লাসেস ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন ফট ফর আওয়ার লিবারেশন। সর্বস্তরের মানুষ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে। হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ? স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হয়ে থাকে? দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অবজার্ভ উইথ গ্রেট ইনথিউজিয়াজম অ্যান্ড ফার্ভার। উৎসাহ উদ্দীপনা ঐকান্তিকতার সাথে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে। দ্য ডে স্টার্টস উইথ 31 গানশটস, 31টি গানশটের মাধ্যমে দিনটি শুরু হয়। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ প্লেস ফ্লোরাল রেটস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকে। বিসাইডস, এছাড়া প্যারেড শোজ, ডিসপ্লেস, কালচারাল প্রোগ্রামস, স্পোর্টস আর হেল্ড টু সেলিব্রেট 26 মার্চ। 26শে মার্চকে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য প্যারেড শো, ডিসপ্লে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। হু পে হামিজ টু দ্য মার্টার্ড ফ্রিডম ফাইটার্স? কারা সম্মান প্রদর্শন করে থাকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি? দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস ফ্লোরাল রেটস অন বিহাফ অফ দ্য নেশন। জাতির পক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে থাকে অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় স্মৃতিসৌধে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এবং সর্বস্তরের মানুষ, অলসো গো দেয়ার, তারাও সেখানে যায় টু পে হামিজ টু দ্য মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। হোয়াট ডাজ দ্য কান্ট্রি উইটনেস অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড দিস ডে? এই দিন ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে জাতি কি প্রত্যক্ষ করে থাকে? দিস ডে দ্য কান্ট্রি উইটনেসেস এ স্পেকটেকুলার প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। জাতি এই দিন প্রত্যক্ষ করে থাকে দর্শনীয় প্যারেড, যে প্যারেডে অংশ নিয়ে থাকে ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার এবং বিডিপি। 2 নম্বর প্রশ্ন এখানেই শেষ হলো। আমরা এখন 3 নম্বর প্রশ্নের জন্য এই প্যাসেজটি পড়ব। এটাও কিন্তু টেক্সট বুক থেকে নেওয়া।
এই তথ্যের উপর ভিত্তি করে এটা পূরণ করতে হবে। চলো আমরা এটা পড়ি। এটা পড়ব এই জন্য কারণ দেখা গেল এই প্যাসেজটি প্রথম প্যাসেজ হিসেবে আসলো, তখন কিন্তু প্রশ্ন উত্তর এবং এমসিকিউর জন্য অর্থ জানা জরুরি। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বিভিন্ন উৎস থেকে এয়ার পলিউশন হয়ে থাকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক কিলস, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস and dust from roads and construction sites are some of the major sources of air pollution. বাংলাদেশে যে বিষাক্ত এক্সহাস্টগুলো বের হয়ে থাকে, নির্গমনগুলো বের হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস থেকে, শিল্প কারখানা থেকে, ইটের মিল থেকে, এবং পুরাতন এবং দুর্বলভাবে সার্ভিস করা, মেরামত করা যে যানবাহনগুলো আছে, রাস্তা থেকে ধুলাবালু এবং বিভিন্ন স্থাপনার কাজ করার জন্য যে কনস্ট্রাকশন সাইটগুলো রয়েছে সেখান থেকে ধুলাবালু দ্বারাও কিন্তু দূষিত হচ্ছে। এগুলোই হলো মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই ধরনের পলিউশনকে মিনিমাইজ করতে পারি, কমাতে পারি মোটর ভেহিকলসকে কম ব্যবহার করে, এবং যে সকল যানবাহনের বয়স 20 বছরের অধিক হয়ে গেছে সেই যানবাহনগুলোকে অ্যাভয়েড করে, পরিহার করে। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. Emission নির্গমন এবং pollutants যেই উপাদানগুলো দ্বারা পরিবেশ দূষিত হয় সেগুলোর কমানোর জন্য আমরা যথাযথ lubricants ব্যবহার করব। ইঞ্জিনে যে মোবিল বা এই ধরনের তেল ব্যবহার করা হয় সেগুলোকে lubricants বলা হয়। যথাযথ lubricants ব্যবহার করতে হবে। We can encourage people to use compressed natural gas, যার সংক্ষেপ হলো সিএনজি, or liquid petroleum gas, যার সংক্ষেপ হলো এলপিজি, ফর ফুয়েলিং দেয়ার কার্স। তাদের গাড়ির জ্বালানির জন্য আমরা মানুষকে উৎসাহিত করতে পারি সিএনজি অথবা এলপিজি ব্যবহার করার জন্য। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations. সরকার রিলোকেট করতে পারে, অর্থাৎ তাদের জন্য আলাদা একটা জায়গা নির্ধারণ করতে পারে যে সকল ইন্ডাস্ট্রি ক্ষতিকর, বিষাক্ত, যেমন ব্রিক কিলস, ইটের ভাটা, সেগুলো লোকালয় থেকে দূরে স্থাপন করতে পারে। এয়ার পলিউশন মিনস দ্য ওয়েস ইন হুইচ দ্য এয়ার ইজ পলিউটেড। এয়ার পলিউশন মানে হলো যে পদ্ধতিতে বাতাস দূষিত হয়। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট। এয়ার হলো মানুষের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এলিমেন্ট মানে হলো উপাদান, আর মিনস মানে হলো অর্থ। ম্যান ক্যান নট লিভ এ সিঙ্গেল ডে। মানুষ একটা দিনও বাঁচতে পারবে না উইদাউট এয়ার, বাতাস ছাড়া। বাট উই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ, কিন্তু আমরা ভাবি না যে এটা হলাম আমরা। ইট ইজ উই হু পলিউট দিস মোস্ট ভাইটাল সাবস্টেন্স, যারা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটাকে দূষিত করছে। ইট ইজ কজড ইন মেনি ওয়েজ। এটা অনেকভাবেই হয়ে থাকে, অনেকভাবেই দূষিত হয়ে থাকে। এখন আমরা তৃতীয় প্যাসেজটি পড়ব। এটা কিন্তু আনসিন হয়ে থাকে, টেক্সট বুক বহির্ভূত হয়ে থাকে। চলো আমরা প্যাসেজটি পড়ি, তার উপর ভিত্তি করে কোশ্চেন 4 এবং 5 এর অ্যান্সার লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অন্যতম নেতৃস্থানীয় কবি। হি ওয়াজ অ্যাট দ্য সেম টাইম এ পোয়েট, এ নোবেলিস্ট, এ ড্রামাটিস্ট, এ ফিলোসোফার অ্যান্ড এ মিউজিশিয়ান। একই সাথে তিনি ছিলেন একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন দার্শনিক এবং একজন গীতিকার। হি ওয়াজ বর্ন ইন দ্য রিনাউন্ড টাগোর ফ্যামিলি ইন মার্চ 1861। 1861 সালের মার্চ মাসে বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন, ঘরের শিক্ষা শেষ করার পর হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাকে স্কুলে পাঠানো হলো। বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করেননি। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড অ্যাট হাউস ফর হিজ প্রপার এডুকেশন। সুতরাং যেহেতু তিনি স্কুল কলেজে শিক্ষা পছন্দ করেননি, বাড়িতেই তার জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হলো। ইন হিজ 13th ইয়ার, 13 বছর বয়সে,
রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার, রবীন্দ্রনাথ তার বাবার সাথে ওয়েন্ট টু ভিজিট হিমালয়স, হিমালয় ভ্রমণে গেল। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়াজ সেন্ট টু লন্ডন টু স্টাডি ল, তাকে লন্ডন পাঠানো হলো আইন নিয়ে পড়াশোনা করার জন্য। বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মোরলে অনলি ফর এ ফিউ মান্থস, কিন্তু প্রফেসর হেনরি মোরলের সাথে তিনি মাত্র কয়েক মাস সাহিত্য নিয়ে পড়াশোনা করলেন। অ্যান্ড দেন রিটার্ন হোম, তারপর ফিরে আসলেন বাড়িতে। অনলি অ্যাট দ্য এজ অফ 8, মাত্র 8 বছর বয়সে হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, তিনি কবিতা লেখা শুরু করলেন। হি রোট হিজ পোয়েটিক নোভেল বনফুল অ্যাট দ্য এজ অফ 15, তিনি তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল মাত্র 15 বছর বয়সে লিখলেন। হোয়েন হি ওয়াজ 16, তার বয়স যখন 16, হিজ পোয়েমস অ্যান্ড এসেস ওয়ার বিং পাবলিশড ইন জার্নালস, তার কবিতা এবং প্রবন্ধ পত্রিকায় প্রকাশিত হতে থাকলো। আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফিরে আসার পর হি বিগেন টু রাইট টায়ারলেসলি ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সকল শাখায় তিনি বিরতিহীনভাবে অক্লান্তভাবে লেখা শুরু করলেন। ইন 1911 সালে হি ট্রান্সলেটেড হিজ পোয়েমস অফ দ্য গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলিকে অনুবাদ করলেন ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করলেন, হুইচ ব্রট হিম দ্য হাইয়েস্ট অনার ইন দ্য ফর্ম অফ দ্য নোবেল প্রাইজ ইন 1913, এটা তার জন্য সর্বোচ্চ সম্মান নিয়ে আসলো। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেলেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার। সেই পুরস্কারে তিনি ভূষিত হলেন। এশিয়া মহাদেশের মধ্যে তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তি এবং বাঙালিদের মধ্যেও তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান। 1 year আফটার হিজ অ্যাওয়ার্ডিং অফ দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার ভূষিত করার 1 বছর পর হি ওয়াজ মেড এ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইট উপাধি দিল, সম্মানসূচক একটা উপাধি দিল, হুইচ হি রিজেক্টেড, যেটা তিনি প্রত্যাখ্যান করলেন অ্যাজ এ প্রটেস্ট, প্রতিবাদ হিসেবে অ্যাগেইনস্ট দ্য অ্যাট্রোসিটিস অফ ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে। অ্যাট জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগে যেই নৈরাজ্য হয়েছিল তার প্রতিবাদ হিসেবে তিনি সেটা প্রত্যাখ্যান করলেন। দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার্ড হিম উইথ ডিলিট, ডক্টর অফ লিটারেচারে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তাকে ভূষিত করলো, সম্মানিত করলো 1940 সালে। অ্যান্ডলার ইন 1921, তার পূর্বে 1921 সালে হি লেড দ্য ফাউন্ডেশন অফ বিশ্বভারতী, তিনি বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অ্যাট দ্য এজ অফ 80, 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রেথ হিজ লাস্ট, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা এখন এগুলো দেখব। লাইফ স্প্যান, তার জন্ম হয়েছে 1861, যেহেতু তিনি 80 বছর বেঁচে ছিলেন সুতরাং 80 যোগ করলে আমরা পেয়ে যাব 1941। আর এগুলো সমাধান করার জন্য টাইটেলগুলো ভালোভাবে খেয়াল করতে হবে যে এই ঘরে কোন তথ্যটা চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ট্যুর, ভ্রমণে গিয়েছিলেন। ওয়েন্ট টু ভিজিট, কি ভিজিট করতে গিয়েছিলেন? হিমালয় ভিজিট করতে গিয়েছিলেন। কখন গিয়েছিলেন? অ্যাট দ্য এজ অফ 13, 13 বছর বয়সে গিয়েছিলেন। প্যাসেজে কিন্তু সেটাই লেখা আছে, 13 বছর বয়সে তিনি হিমালয় ভ্রমণ করতে গিয়েছিলেন। ইন হিজ 13th year, রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার ওয়েন্ট টু ভিজিট হিমালয়াস। রবীন্দ্রনাথ ঠাকুর এডুকেশন, তাকে পড়াশোনার জন্য পাঠানো হলো লন্ডনে। কখন লন্ডনে পাঠানো হলো? 17 বছর বয়সে তাকে পাঠানো হলো। 1861 সাথে 17 যদি যোগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব 1878 সাল। কোন সাবজেক্টে পড়াশোনার জন্য তাকে পাঠানো হলো? তাকে আইন নিয়ে পড়াশোনা করার জন্য পাঠানো হয়েছিল। কোন জিনিস তার জন্য নিয়ে আসলো হায়েস্ট অনার ইন দ্য ফর্ম অফ নোবেল প্রাইজ? নিশ্চয়ই তোমরা উত্তরটা জানো, সেটা ছিল গীতাঞ্জলি। তাহলে আমরা লিখব দ্য গীতাঞ্জলি। এই প্যাসেজের উপর ভিত্তি করে মূল কথাগুলো লিখতে হবে, দ্যাট মিনস সামারি লিখতে হবে, তার জন্য রয়েছে 10 মার্কস। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5টি সেন্টেন্স লিখতে হবে। চলো আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, পাংচুয়ালিটি হলো একটি গুণ। হুইচ ক্যান মেক আস, যেটা আমাদেরকে করতে পারে
অ্যাকুরেট ইন টাইমিং, সময় মতো যে কোনো কাজ করা। পাংচুয়ালিটি মানে হলো সময়ানুবর্তিতা, সঠিক সময়ে কাজ করা। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে টু বিকাম সাকসেসফুল ইন ফিউচার, ভবিষ্যতে সফল হতে আমাদেরকে সাহায্য করে। এ পাংচুয়াল পারসন, একজন পাংচুয়াল ব্যক্তি, ইজ লাভড বাই অল, সবাই তাকে ভালোবাসে। হি হু ইজ পাংচুয়াল, যে ব্যক্তি পাংচুয়াল, নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, তার কাজে কখনোই তিনি বিলম্ব করেন না। ইফ উই বিকাম পাংচুয়াল, আমরা যদি পাংচুয়াল হই, উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ, নিশ্চয়ই আমরা জীবনে সফল হব। এখন আমরা রিয়ারেন্সটি সমাধান করব। চলো আমরা রিয়ারেন্সটি সমাধান করি। শুধু নাম্বারগুলোই লিখতে হবে, প্যাসেজ আকারে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে স্পষ্ট করে লেখা আছে, অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। বক্স করবে, উপরের সারিতে 1 2 3 4 এভাবে লিখবে, নিচের সারিতে 1-এর ঘরে যেটা বসবে সেটা বসাবে, 2-এর ঘরে যেটা বসবে সেটা বসাবে। চলো তাহলে সমাধান করি। পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী ওষুধ। আর এই ওষুধটি আবিষ্কার করেছেন, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটাকে আবিষ্কার করেছেন। এবার ফ্লেমিং সম্পর্কে বলবো। ফ্লেমিং ওয়াজ বর্ন ইনটু এ পুর ফ্যামিলি ইন স্কটল্যান্ড, স্কটল্যান্ডের দরিদ্র এক পরিবারে ফ্লেমিং জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তিনি তার শৈশবকাল কাটিয়েছেন বাবা মার সাথে। হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। তারপর তার শিক্ষা জীবন নিয়ে বলা হবে। ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তিনি খুবই নিয়মিত এবং মনোযোগী একজন শিক্ষার্থী ছিলেন। তার উদাহরণ হিসেবে বলা হচ্ছে, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12, 12 বছর পর্যন্ত তিনি স্কুলে কখনোই অ্যাবসেন্ট ছিলেন না। হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি, উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হলো। তাহলে আমি কিভাবে সাজিয়েছি তোমাদের সুবিধার্থে আবার বলছি। এ সি জি ডি বি এইচ ই এবং সর্বশেষ লাইনটি দিয়েছি এফ। এখন দেখব রাইটিং পার্টে তোমাদের জন্য কি কি রেখেছি। প্রথমেই রেখেছি একটি খুবই কমন একটি প্যারাগ্রাফ, বুক ফেয়ার। এই প্রশ্নের উত্তরগুলো প্যারাগ্রাফ লিখলে এমনিতেই চলে আসে। তারপরেও একটু খেয়াল রাখতে হবে যে এখানকার প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমার প্যারাগ্রাফে আছে কিনা। স্টোরি দিয়েছি, সুফিয়া ইজ এ ওয়ার্কার ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি, বড় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে সুফিয়া একজন শ্রমিক। মোর দেন 5000 ওয়ার্কার্স ওয়ার্ক ইন দ্যাট ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে 5000-এরও বেশি শ্রমিক কাজ করে থাকে। ওয়ান ডে ওয়াইল শি ওয়াজ বিজি ইন ওয়ার্ক এ সাউন্ড ওয়াজ হার্ড, তিনি যখন তার কাজে ব্যস্ত ছিলেন একটা শব্দ শোনা গেল, ফায়ার ফায়ার হেল্প হেল্প, আগুন আগুন, সাহায্য করো সাহায্য করো বা বাঁচাও বাঁচাও, এই ধরনের চিৎকার শোনা গেল। সবাই তাড়াহুড়া করে নামতে গেল, অনেকেই আহত হলো। পরবর্তীতে দেখা গেল এটা একটা গুঞ্জন ছিল। তুমি তোমার মতো করে সমাধান করবে। তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইতে খুঁজলেই কিন্তু এটা পাওয়া যাবে। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, কাজেই অবশ্যই এটা পাবে। তারপর একটি গ্রাফ অ্যান্ড চার্ট আমি দিয়েছি, একটি গ্রাফ যেখানে কম্পারেটিভ সেলিং রেট অফ 5 কাইন্ডস অফ বুকস, 5 ধরনের বই যেটা 2017 সালে সাল চেঞ্জ করে আসতে পারে বিক্রি হয়েছে। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডের ভিতর বর্ণনা করবে। সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবে, এর বেশি কোনোভাবেই লেখা যাবে না। তাহলে দেখা যাচ্ছে সায়েন্স বুক বিক্রি হয়েছে 3000, উপন্যাস বিক্রি হয়েছে 4000, হিস্ট্রি বিক্রি হয়েছে 2000, স্টোরি বুক বিক্রি হয়েছে 1000, পোয়েট্রি বিক্রি হয়েছে, আমরা অর্ধেকের একটু বেশি ধরলাম, 700 ধরে নিলাম। এইভাবে এই ইনফরমেশনগুলো তোমাকে প্যাসেজ আকারে লিখতে হবে এবং কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটাও তুমি বুঝিয়ে দিবে, কোন বইটা সবচেয়ে কম বিক্রি হয়েছে সেটাও তুমি বুঝিয়ে দিবে এবং একটি বা দুটি সেন্টেন্সে এই বিক্রয় সম্পর্কে
তোমার মতামত তুলে ধরবে। 11 নম্বর প্রশ্ন, একটি লেটার লিখতে হবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। এসএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও সেটা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লিখতে হবে। বন্ধুর নাম কিন্তু দেওয়া আছে, তোমার নামও কিন্তু দেওয়া আছে। সুন্দরভাবে এগুলো দেখে এই নামগুলোই কিন্তু ব্যবহার করবে। সর্বশেষ একটি ডায়লগটির বিষয় হলো বেনিফিটস অফ আর্লি রাইজিং। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রাইটিং পার্টে তোমাদের জন্য সাজেশন, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। সর্বোপরি এখানে যে প্যাসেজগুলো আলোচনা হয়েছে এই প্যাসেজগুলো তোমরা দেখে নিবে। আশা করি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করবে। এই চ্যানেলে এসএসসি পরীক্ষার উপর অনেকগুলো ভিডিও রয়েছে, অনেক বোর্ড কোশ্চেনের সমাধান রয়েছে। সবগুলো ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।